আসসালামু আলাইকুম। এবার তাহলে HTML এ টেবিল নিয়ে কথা বলা যাক। সো টেবিলের সাথে নিশ্চয়ই আমরা সকলেই পরিচিত। টেবিল একটা লেআউট বলা যেতে পারে। সো এই লেআউটে আমরা আসলে বিভিন্ন এলিমেন্টকে বিভিন্ন প্লেসে স্থাপন করতে পারি। টেবিলের সাথে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি অথবা এক্সেলের কথা বলি। সবই কিন্তু আসলে টেবিল স্ট্রাকচারে আমরা কাজ করি। সো একটা টেবিলে কিছু টার্মিনোলজি আছে। সেটা হচ্ছে যে এইখানে যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলে ৩-৪টা রো আছে। এই পুরোটুকু একটা রো, তারপরে এটা সেকেন্ড রো, তারপরে এটা থার্ড রো, তারপরে এটা আসলে ফোর্থ রো। এরকম ৪টা রো আছে। তার মানে এই টেবিলের ক্ষেত্রে আমরা যদি বলি রো আছে ৪টা। এই টেবিলে আমাদের ৩টা কলাম আছে, ১টা ২টা ৩টা কলাম আছে। সো কলাম আছে ৩টা। এবং এখানে একটা রো এবং একটা কলাম যে পয়েন্টে আসলে ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটাকে আমরা আসলে একটা সেল বলি আর কি টেবিলে। সো এইখানে বেসিক্যালি রো এবং কলামের গুণফলের টোটাল যত হবে ততগুলো আসলে সেল আছে। সো আমাদের এখানে সেল আছে আসলে ৩-৪ 12টা। 12টা আসলে আমাদের সেল আছে। HTML এর ক্ষেত্রে কলামের জন্য আসলে কোনো ট্যাগ নাই। কলামকে মানে এই লেআউটটা আসলে HTML এ তৈরি করা যায়, কিন্তু তৈরি করার জন্য কলামের জন্য আসলে কোনো ট্যাগ HTML এ নাই। যে ট্যাগগুলো আছে সেটা হচ্ছে রোর জন্য একটা ট্যাগ আছে, সেটা আসলে TR হিসাবে, টেবিল রো বা TR হিসাবে ব্যবহার করা হবে। কলামের জন্য নাই, কিন্তু সেলের জন্য একটা ট্যাগ আছে, সেইটাকে আসলে TD বলা হয়। অপর নাম হচ্ছে টেবিল ডেটা। আর পুরো এই পুরো টেবিলকে বোঝানোর জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার হয়, সেটা আসলে টেবিল নামেই পরিচিত। সো আমাদের এগেইন আমরা যেটা বলতেছি, কলামের জন্য কোনো আসলে ট্যাগ নাই। আমাদের একটা টেবিল তৈরি করতে জাস্ট দুইটা এলিমেন্ট ব্যবহার করলে চলে। সেটা হচ্ছে টেবিলের ভিতর ইউজ করতে হবে। একটা হচ্ছে টেবিল রো, আর রো এর ভিতর থাকবে আসলে টেবিল ডেটা। অর্থাৎ এখানে প্রথম রো এর ভিতর আসলে টেবিল ডেটা আছে ৩টা। ১টা ২টা ৩টা টেবিল ডেটা আছে, এবং প্রত্যেকটা রো এর ভিতরে এরকম আসলে ৩টা করে টেবিল ডেটা আছে। কিছু কিছু সময় আমরা চাইলে কিন্তু একাধিক ডেটা বা একাধিক সেলকে মার্জ করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমরা সেকেন্ড রোতে এই দুজনকে যদি আসলে আমরা মার্জ করে ফেলতে চাই, সো সেটা মার্জ করার ফলে আমরা এটা যদি রাইট ক্লিক করি তাহলে মার্জ সেল বলা যেতে পারে। সো এরকম একাধিক সেল মিলে আসলে একটা সেলকে বানানো পসিবল। তো এই কাজটা আসলে HTML ও করা যায়। সো এই ক্ষেত্রে এই সেকেন্ড রোতে কিন্তু আসলে আমাদের টোটাল 2টা সেল আছে, বা আসলে 2টা টেবিল ডেটা আছে। এটা আসলে টেবিল ডেটা 1, এটা আসলে টেবিল ডেটা 2। তো তার মানে আসলে আমাদের কলামকে স্পেসিফাই করার কোনো দরকার নাই। আমরা যদি বলি যে ফার্স্ট রোতে 3টা সেল আছে, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাব। আবার যদি বলি সেকেন্ড রোতে 2টা সেল আছে, যার প্রথম সেলটা প্রথম দুইটা যে সেলকে স্প্যান করে আসলে তৈরি হয়েছে, সেই ইনস্ট্রাকশন দিলে আমরা বলে দিতে পারি সেকেন্ড রোতে 2টা সেল আছে, যার মধ্যে প্রথম সেলটা আসলে 2টা সেলের কম্বিনেশন আসলে তৈরি হয়েছে। সো এক্স্যাক্টলি এই ইনস্ট্রাকশন গুলো দেওয়ার মাধ্যমে আমরা এইরকম আসলে স্ট্রাকচার গুলো তৈরি করে ফেলতে পারি। সো আমরা একটা কনক্রিট এক্সাম্পলে যাই। আহ, এটাকে এটাকে আমরা যদি বলি HTML এর ভাষায়, এই প্রথম যে রোটা, এইটা আসলে টেবিল হেডার বলা হয়। সো এখানে বেসিক্যালি কলামগুলো সম্পর্কে কি সেটা সম্পর্কে কিছু লেখা থাকে। ফর এক্সাম্পল, আমরা এটা বলতে পারি নেম, এটা বলতে পারি আসলে রোল, এটা বলতে পারি আসলে অ্যাড্রেস বলতে পারি। আর এটা যদি আবার আমি একটু স্প্লিট করে রাখি, সো আমরা এখানে আসলে প্রতিটা নাম লিখতে পারি, রহিম, করিম। সো এইভাবে আমরা নাম দিতে পারি।
ফর এক্সাম্পল এখানে শুধু আমি ডামি ডেটা বসাচ্ছি। সো এক্স্যাক্টলি আমরা এই জিনিসগুলো এইচটিএমএল এ কিভাবে তৈরি করব সেটা আমরা আসলে দেখব। তাহলে টেবিল তৈরি করার জন্য আমাদের কমান্ড টেবিল ইউজ করি। টেবিল লিখে যদি আমরা ট্যাব দেই টেবিলটা চলে আসবে। সো টেবিলের ভিতরে আমরা আসলে টিআর বলতে পারি। সো আমরা টিআর এর ভিতরে আমাদের কিছু, তার মানে এটা আসলে প্রথম রো। একইভাবে আমরা লিখতে পারি এটা হচ্ছে সেকেন্ড রো, এটা আসলে থার্ড রো। আমরা তিনটা রো দেখাচ্ছি। তাহলে একটা টেবিলের মধ্যে আমরা যেমন আইডেন্টিফাই করলাম আমাদের টোটাল রো কয়টা আছে সেটা আমাদের প্রথমে লিখে ফেলতে হবে। সো আমরা যদি চিন্তা করি আমাদের তিনটা রো আছে তাহলে তিনটা লিখবো, যদি চিন্তা করি চারটা রো আছে তাহলে চারটা লিখবো, এইভাবে। সো আমরা প্রথম রোতে আমরা বলে দিতে পারি যে আমাদের কয়টা সেল থাকবে। সো এগেইন সেলের জন্য আমরা যে কমান্ড ব্যবহার করব টিডি, টেবিল ডেটা। সো আমরা টেবিল ডেটা 1, তারপর আরেকটা ডেটা, তার মানে প্রথম রোতে আসলে আমাদের তিনটা টেবিল ডেটা আছে বা তিনটা সেল আছে। একই কাহিনী আমি আসলে পরের রোতেও করতে পারি এবং একই বিষয় আমরা আসলে তারপরের রোতেও করতে পারি। এখন এইটা যদি আমরা আসলে সেভ দিয়ে রান দেই, এই পাশে আসলে কিছু দেখাবে না, কারণ ভিতরে যেহেতু প্রতিটা সেলের ভিতরে যেহেতু কোনো কন্টেন্ট নাই। সো প্রথম কথা হচ্ছে কন্টেন্ট গুলো দেখাচ্ছে না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে পুরো টেবিলের আসলে একটা বর্ডার থাকে, বাই ডিফল্ট সেই বর্ডারটা শো করে না, বাট আমরা একটা অ্যাট্রিবিউট যেমন বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা আসলে বর্ডারটা নিয়ে আসতে পারি। সো বর্ডারের ভিতরে আমাদের বলে দিতে হবে বর্ডারটা কত পিক্সেলের। বর্ডারটা বেসিক্যালি হয় হচ্ছে আমাদের বর্ডারের উইথটা কেমন হবে সেটা বলে দিতে হবে। বর্ডার হচ্ছে ওই যে আমরা যে টেবিলটা দেখলাম সেই টেবিলের হচ্ছে এই যে চারপাশে যে লাইনগুলো আছে সেগুলো আসলে বর্ডার। সো এটাকে যদি এখন আমরা রান দিই তাহলে আমাদের এইরকম কিছু একটা স্ট্রাকচার আসছে। সো এটাই আসলে একটা টেবিল স্ট্রাকচার, যেখানে ছোট প্রথম হচ্ছে যে আউটার বর্ডারটা দেখা যাইতেছে, এটা হচ্ছে পুরো টেবিলের একটা বর্ডার। আর রোর জন্য আসলে কোনো বর্ডার থাকে না, কিন্তু প্রতিটা সেলের জন্য আলাদা আলাদা বর্ডার এখানে থাকে। সো এখানে আমাদের তিনটা সেল ছিল প্রথম রোতে আমাদের তিনটা সেল ছিল, একটা হচ্ছে এই টেবিল ডেটা একটা, এই টেবিল একটা, এটা একটা। সো সেই সেলগুলো এখানে বসছে। সেকেন্ড রোতেও তিনটা ছিল, থার্ড রোতেও তিনটা ছিল। আমি যদি থার্ড রোতে একটা কমায় দিই তাহলে হয়তো আর একটু বোঝা যাবে। তো কমায় দিলে এখানে আর একটা সেল আসলে কমে যাচ্ছে। সো এইভাবে আমরা চাইলে বাড়াইতেও পারি। এখন আমরা যদি ভিতরে কোনো কন্টেন্ট বসাই তাহলে দেখি এগুলো দেখতে কেমন। তাহলে আমরা আসলে আমরা রো 1 এবং এটা সেল 1 এটা বলি, এবং তারপর এটাকে রো 1 এবং সেল 2, সরি, তারপর এটা আসলে রো 1 সেল 3 এটা আমরা লিখে দিলাম। লিখে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এইরকম একটা বিষয় চলে আসছে। এটা রো 1 প্রথম রো, সেল 1 প্রথম রোতেই, সেল 2 প্রথম রোতেই, সেল 3। একইভাবে যদি আমরা এইটা কপি করে এইটার জন্য রিপ্লেস করে দেখাই, তো এটা আসলে রো 2 সেল 2 সবগুলো 2 হবে। একইভাবে এইটার জন্য রো 3, এটা এখন আমরা রিফ্রেশ দিলে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। তো এখন মোটামুটি টেবিল স্ট্রাকচার তৈরি হয়ে আসছে। যদিও আমরা যে টেবিলটা দেখছিলাম টেবিলটা এক্স্যাক্টলি এরকম না, অর্থাৎ এখানে আমাদের একটা সিঙ্গেল বর্ডার থাকতো, পুরো টেবিলের সেলের জন্য আলাদা কোনো বর্ডার নাই এবং পুরো টেবিলের জন্য আলাদা কোনো বর্ডার নাই। এই কাজগুলো আসলে এইচটিএমএল এর যেমনটা আমরা সবসময় বলি যে এইচটিএমএল প্রধান কাজ হচ্ছে স্ট্রাকচার তৈরি করা। এত ফাইন গ্রেইন ডিটেলস গুলো আসলে এইচটিএমএল দিয়ে আমরা আসলে তৈরি করতে পারি না, এটার জন্য আসলে আমরা সিএসএস ব্যবহার করব। সো আপাতত আমরা এটাকেই ওই টেবিলের একটা কপি হিসাবে চিন্তা করি। সো আমাদের স্ট্রাকচার চলে আসছে, আমরা এতটুকুতে খুশি। তারপর যেমনটা বলেছিলাম যে আমরা চাইলে মার্জ করতে পারি। তো আমি যদি একটু মার্জ করে দেখাই, সো সেকেন্ড রোতে ফর এক্সাম্পল সেকেন্ড রোতে আমরা এই দুইটা সেল যদি আসলে মার্জ করতে চাই, সো মার্জ করে একটা সেল বানিয়ে ফেলছি। এই কাজটাও এখানেও করা যায়। তো এখানে যদি আমরা আসলে করতে চাই তাহলে আমাদের যেহেতু সেকেন্ড রোতে এটা করতে চাচ্ছি, সেকেন্ড রোতে প্রথম সেল এবং সেকেন্ড সেল এই দুটাকে মার্জ করে আমরা একটা সেল বানিয়ে ফেলতে চাই। সো এই দুটাকে মার্জ করে যদি আমরা একটা সেল বানাই তাহলে কিন্তু এই সেকেন্ড রোতে টোটাল দুইটা সেল থাকবে।
কারণ এই টোটাল মিলে একটা সেল হবে আর এই পাশে একটা সেল হবে, টোটাল দুইটা সেল থাকবে। কাজেই আমরা এগেইন আমাদের সেকেন্ড রোতে আসতে হবে। সেকেন্ড রোতে আসার জন্য আমরা এটা ছিল আমাদের ফার্স্ট রো আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। সেকেন্ড রোতে আসার পর আমাদের দেখতে পাচ্ছি এখানে তিনটা সেল আছে, বাট এগেইন আমরা বলতেছি যে যেহেতু একটা সেলকে মার্জ করে ফেলবো, সুতরাং আমাদের টোটাল সেল হয়ে যাবে এখন দুইটা। সো আমরা এইটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, দিয়ে আমরা যদি এইভাবেই এটাকে রান করি তাহলে আসলে যেটা দেখাবে যে সেল মাঝখানেরটা কেটে গেছে, মাঝখানেরটা কেটে যে থার্ডটা ছিল সেটা মাঝখানের জায়গায় দখল করছে, অর্থাৎ রো টু এর C3 যে সেলটা ছিল সেটা এখানে দখল করছে। কিন্তু মাঝখানেরটা আসলে এটা আরেকজন দখল করে ফেলছে এবং C3-র জায়গাটা সে ফাঁকা রাখছে, কিন্তু আমরা আসলে এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি C1 এবং C2 যেটা ছিল সেইটার জায়গাটা C1-ই দখল করবে, বাট C3-র যে জায়গাটা ছিল C3 তার নিজের জায়গাতেই থাকবে, C3 আর কারো জায়গা দখল করবে না। তো সেটা করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে টেবিল ডেটার ভিতরে, ওপেনিং টেগের ভিতরে। আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু রোর ভিতরে না, ডেটার ভিতরে রাখতে হবে, অর্থাৎ এই প্রথম সেল যেটা সেই সেলের ভিতরে রাখতে হবে। তো সেলের ভিতরে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে কোয়াল স্প্যান। কোয়াল স্প্যান আমরা যদি বলে দিই 2, তাহলে যে ঘটনাটা ঘটবে দুইটা কলামের দুইটা সেলকে আসলে স্প্যান করে রাখবে। সো বিষয়টা মনে রাখতে হবে, এখানে দুইটা পার্ট, স্প্যানের দুইটা পার্ট, একটা হচ্ছে কল আর একটা হচ্ছে স্প্যান। স্প্যান কথার অর্থ হচ্ছে একীভূত হওয়া বা এক করে ফেলানো, আর কল কথার অর্থ হচ্ছে কলাম। সো আমাদের যেহেতু এখানে দুইটা সেল ছিল, এইখানে একটা সেল ছিল, এখানে একটা সেল ছিল, দুইটা সেল কিন্তু দুইটা কলামে বিলং করছিল। সো প্রথম সেলটা কিন্তু আমাদের আসলে কলাম 1-এ বিলং করতেছিল, সেকেন্ড সেলটা আসলে কলাম 2-তে বিলং করতেছিল। সুতরাং দুইটা কলাম থেকে আমরা দুইটা সেলকে মার্জ করতেছি, এই কারণে কল স্প্যান, এবং এর ভ্যালুটা আসলে 2 হবে। 2 দিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি। তাহলে যখনই আমরা আসলে এটা দিয়ে দিচ্ছি তখনই আসলে প্রথম যে সেলটা আছে সেই সেলটা তার সেকেন্ড সেলটাও আসলে দখল করে ফেলতেছে, ফলে থার্ড সেল কখনো আর সামনে আগাইতে পারবে না, অর্থাৎ বাম দিকে আর আসতে পারবে না, কারণ এই জায়গাটা অলরেডি প্রথম সেলটা আসলে দখল করে ফেলছে। সো আমরা এইভাবে মনে রাখতে হবে, হরিজন্টালি যদি আমরা আসলে দখল করতে চাই তাহলে আসলে ওয়াল স্প্যান ইউজ করতে হবে। আবার আমরা চাইলে কিন্তু ভার্টিক্যালি দুইটা সেলকেও মার্জ করে একটা সেল বানায় ফেলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রো স্প্যান। কারণ ভার্টিক্যালি যখন দুইটা সেলকে, ফর এক্সাম্পল সেল এই রো 2 এর সেল 3 এবং রো 3 এর সেল 3 কে মার্জ করতে চাই, তাহলে এই দুজন কিন্তু দুইটা ডিফারেন্ট রোতে বিলং করে, বাট একটা সেম কলামে বিলং করে। যেহেতু দুইটা ডিফারেন্ট রোতে বিলং করে, সুতরাং আসলে এই দুজনকে মার্জ করতে যদি চাই তাহলে আমাদের রো স্প্যান ইউজ করতে হবে, কারণ দুই রোতেই বিলং করে, কিন্তু কলাম এদের একটাই। এখন বিষয় হলো যে আমরা যদি এই ক্ষেত্রে যদি আসলে এই দুজনকে একই কলাম বানাতে চাই, তাহলে এই কল স্প্যান রো স্প্যান কথাটা কোথায় লিখবো, এইটার ভিতরে লিখবো নাকি এইটার ভিতরে লিখবো? নিয়ম হচ্ছে যে প্রথমে আসে তার ভিতর লিখতে হয়, অর্থাৎ আমাদের এইটা যেহেতু প্রথমে, এইটাকে লিখতে হবে, এটা যেহেতু নিচে আছে সুতরাং এটাকে জাস্ট কেটে দিতে হবে। একই কাজ কিন্তু আমরা এখানেও করছি, C1 যেহেতু প্রথমে ছিল সুতরাং C1 এর ভিতর কিন্তু আমরা লেখাগুলো লিখছি, আর C2 কে কিন্তু আমরা কেটে দিছি এখান থেকে। তো তাহলে আমরা সেকেন্ড রোর থার্ড যে সেলটা আছে সেইখানে যাই। সো এটা সেকেন্ড রোর থার্ড সেল। সো এইখানে আমরা বলতে পারি রো স্প্যান, রো স্প্যান, রো স্প্যান, তার ভিতরে আমরা বলে দিতে পারি 2। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা বললাম যে এই সেল 3 যখন এইটাকেও দখল করে ফেলবে, এইটার কিন্তু তখন আর দরকার নাই, এটাকে তখন কেটে ফেলতে হবে আমাদের। সো এইটা কেটে দেওয়ার জন্য আমরা এই সেলটাকে আমরা আসলে জাস্ট মুছে দিতে পারি। সো এটা যদি এখন আমরা সেভ করে যদি রান করি তাহলে এইরকম কিছু একটা দেখাবে। আমরা যদি একটা রিয়েল এক্সাম্পল হিসেবে গুগলে আসি, গুগলে এসে যদি আমরা HTML টেবিল লিখে সার্চ দিই তাহলে অনেক প্রকার আসলে টেবিল দেখতে পাওয়া যাবে। এর মধ্যে আমরা কোনো একটাকে এক্সাম্পল হিসাবে আমরা পিক করে সেটাকে কোড করে ফেলতে পারি।
যেমন হচ্ছে এই টেবিলটা যদি আমরা এক্স্যাক্টলি বানাইতে চাই, সো এটাকে আমরা আসলে নিচ্ছি। সো আমরা ইমেজটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে আমরা ইমেজটার এক্স্যাক্ট কপি তৈরি করব। সো এইটাকে এগেইন আমরা সেভ করব হচ্ছে, এটা যেহেতু জিপ ফাইল, এই ফাইলটা আসলে এইভাবে এক্স্যাক্টলি নেওয়া যাবে না, আমি এটাকে স্নিপ করে সেভ করতেছি। ওকে, আমি টেবিলটা স্নিপিং টুল দিয়ে সেভ করে ফেলছি। সো ইমেজটা আমি আসলে লোড করি। ইমেজ ইমেজ সোর্স হিসাবে আমি আমাদের টেবিলটাকে, টেবিলটার নাম ছিল মাই টেবিল নামে আমি সেভ করে রাখছি আসলে। সো এটাকে যদি আমরা রান দেই তাহলে আসছে, এটা দেখে দেখে আমরা আসলে এক্স্যাক্টলি এটাই বানানোর চেষ্টা করব। সো ইমেজ ট্যাগটা লেখার এখানে ম্যান্ডেটরি না, বাট আমরা যেন চোখের সামনে দেখতে পাই সে কারণে সেটাকে রাখছি। সো এটাকে এখন আমরা একটা টেবিল দিয়ে রিয়েল টেবিল তৈরি করব। সো এটা টেবিল। সো আমাদের প্রথমেই কিন্তু অ্যানালাইসিস করতে হবে যে এখানে কয়টা রো আছে। সো এইখানে বেসিক্যালি রো আছে হচ্ছে, আমরা যদি ভালো করে দেখি চিন্তা করি তাহলে রো আছে এই যে একটা, প্রথমে এই রো আছে, তারপরে এই যে আর একটা রো আছে, তারপরে যে আর একটা রো আছে, এই যে আর একটা রো আছে, টোটাল কিন্তু 4টা রো আছে আমাদের। সো শুরুতে আমরা আসলে 4টা টেবিল রো লিখে ফেলি। সো টিআর এবং আমরা একটু এর বর্ডার দিয়ে ফেলি, যেহেতু বর্ডার না দিলে টেবিলটা বোঝা যাবে না। সো বর্ডার 1 পিক্সেল। এটা এগেইন আসতেছে না কারণ এর ভিতরে আসলে আমাদের কোনো এখনো ডেটা প্লেস করা হয়নি। আমরা যদি ডেটাকে প্লেস করি, সো আমরা একটা টেবিল ডেটা লিখলাম, একটা লিখে দেখি যে আসলে কি হয়। সো এই যে এই পাশে কিন্তু আমাদের চলে আসছে একটা টেবিল ডেটা। সো এখন টেবিলটা দেখা যাচ্ছে। সো একটা টেবিল মিনিমাম অ্যাপিয়ারেন্স হওয়ার জন্য অবশ্যই একটা টেবিল ডেটা থাকতেই হবে, কারণ ডেটা না থাকলে আসলে টেবিল দেখানোর কোনো অর্থ নাই। তো সেই হিসাবে এটা আসতেছে। সো তাহলে আমাদের কিন্তু 4টা রো ছিল প্রতিটা। এখন দেখি আমাদের কোন রোতে কয়টা জিনিস আছে। সো আমাদের ফার্স্ট রোতে কিন্তু আসলে তিনটা টেবিল ডেটা থাকার কথা, বা 3টা টেবিল ডেটা থাকবে। সো আমরা লিখে ফেলি আসলে, আমরা পরে ওটাকে মুছে দেওয়ার দরকার হলে আমরা পরে মুছে দেব। আগে আমরা আসলে এখানে যেহেতু 4টা রো এবং আসলে টোটাল 4টা কলাম, কিন্তু এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 4টা কলাম। সো আমরা তাহলে টোটাল আসলে 4 4 16টা কিন্তু আসলে টেবিল ডেটা থাকবে। সো আমরা টেবিল ডেটা প্রতিটা রোতে আসলে 4টা করে নিচ্ছি, যেহেতু কলাম 4টা। সো 4টা করে টেবিল ডেটা নিচ্ছি। সো এটাতে 4টা হইলো। তাহলে আমরা সেম জিনিসটা আসলে 4বার কপি করব, 4বার কপি করে বসাই দিলেই হবে। তো এটা যদি রিফ্রেশ দিই আমাদের এইরকম কিছু একটা আসছে। গুড, তার মানে আমরা এখন এর ভিতরে আসলে ডেটাগুলো বসাতে পারবো। সো এখন আমরা চিন্তা করি, ধীরে ধীরে অ্যানালাইসিস করি যে এইখানে কিন্তু আমাদের একই কলাম বরাবর দুইটা ডিফারেন্ট দুইটা ডিফারেন্ট সেলকে মার্জ করা হয়েছে, অর্থাৎ দুইটা রো থেকে কিন্তু আসলে দুইটা সেল মার্জ হয়ে একটা সেলে রূপান্তর হয়েছে। সো যেহেতু কলাম একটা বাট রো দুইটা, তাহলে আমাদের এখানে রো স্প্যান ব্যবহার করতে হবে, অর্থাৎ যার সংখ্যা বেশি রো যেহেতু দুইটা, তার মানে আমরা রো স্প্যান ইউজ করতে হবে। এখন রো স্প্যানটা কোথায় ইউজ করব, যেহেতু এখানে যে ফার্স্ট সেলটা আছে, এই যে ফার্স্ট সেল, এই ফার্স্ট সেল আসলে পরের সেলটা দখল করছে, অর্থাৎ প্রথমে হচ্ছে এইটা, তারপরে এটা, অর্থাৎ আমরা ফার্স্ট সেলের ভিতর কথাটা লিখতে হবে এবং এই পরের সেলটা কেটে দিতে হবে। তাহলে আমরা সেকেন্ড রো থেকে প্রথম সেলটা কেটে দিই। সো এইটা আমাদের সেকেন্ড রো, তার প্রথম সেলটা আমরা কেটে দিলাম। আর এখানে যে প্রথম রোটা আছে সেইটার ভিতরে আমরা আসলে রো স্প্যান রো স্প্যানের ভিতরে আমরা 2 লিখে ফেললাম। সো এটা যদি করি তাহলে কিন্তু আমাদের সেই স্ট্রাকচারটা চলে আসছে অলমোস্ট। সো প্রথমের এইটা আমাদের হয়ে গেছে। এরপর আমরা এই অ্যাভারেজের কথা চিন্তা করি। অ্যাভারেজটা কি হয়েছে, অ্যাভারেজ কিন্তু একটা রোতে আছে বাট দুইটা কলামে বিলং করতেছে, অর্থাৎ যেহেতু কলাম দুইটা সুতরাং কল স্প্যান লিখতে হবে। এখন কার ভিতর কল স্প্যান লিখবো, যেহেতু অ্যাভারেজটা হচ্ছে
এই সেকেন্ড সেলটা থার্ড সেলটাকে আসলে একসাথে কম্বাইন করে ফেলছে। সুতরাং সেকেন্ড সেলের উপর আমাদের আসলে ওই কোয়াল স্প্যানটা লিখতে হবে, অর্থাৎ এই সেকেন্ড সেলের উপর আসলে কোয়াল স্প্যানটা লিখতে হবে। প্রথম রোর সেকেন্ড সেল, আমাদের ফার্স্ট সেল কিন্তু তৈরি হয়ে গেছে, তাহলে সেকেন্ড সেলের আসলে আমাদের কোয়াল স্প্যানটা তৈরি করতে হবে। সুতরাং প্রথম রো ফার্স্ট রোর আমরা সেকেন্ড সেলে কোয়াল স্প্যান দিব আসলে 2 দিয়ে। যদি আমরা এটাকে সেভ করি তাহলে আমরা আসলে দেখব যে আমাদের ওইটা তৈরি হয়ে গেছে। কিন্তু যেটা হচ্ছে বিষয় যে এখানে সেকেন্ড সেলটা থার্ড সেলটাকে যে দখল করে ফেলছে, সুতরাং থার্ড সেলটা কিন্তু আমাদের আসলে কেটে দিতে হবে। থার্ড সেল থাকার কোনো কারণ নাই, এ কারণে কিন্তু এখানে একটা বেশি দেখাচ্ছে, কারণ আমরা কেটে দেই নাই। সুতরাং আমরা আসলে থার্ড সেলটা এখান থেকে কেটে দিব সিম্পলি। তো কেটে দিয়ে যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের ওই রকম স্ট্রাকচার চলে আসছে। এইবার যদি আমরা আসলে থার্ডটার কথা বলি, থার্ডটা আসলে প্রথমটার মতোই, কারণ এখানে রো স্প্যান আমরা আসলে 2 দিয়েছিলাম, তো সেটার মতোই হবে। তো রো স্প্যান 2। আমি নিশ্চয়ই ধরে নিচ্ছি যে আপনারা বুঝে গেছেন যে কেন আসলে এখানে রো স্প্যান দেবো, কারণ একই কলামে দুইটা রোকে সে দখল করছে। তাহলে আমরা প্রথম সেলেই আমরা রো স্প্যান 2 লিখে দেবো, আর সেকেন্ড রো থেকে থার্ড সেলটা কেটে দেবো। এটা মাথায় রাখতে হবে, সেকেন্ড রো থেকে থার্ড সেলটা কেটে দিব, সরি ফোর্থ সেলটা কেটে দিব আর কি। সো সেকেন্ড সেকেন্ড রো আমাদের এইটা, সেকেন্ড রোতে কিন্তু আমরা আসলে একটা সেল অলরেডি কেটে দিয়েছি। সো অলরেডি কেটে দিয়েছি অর্থাৎ এই সেলটা নাই। তারপর পরের সেকেন্ড সেল যে হাইট, এটা কিন্তু আসলে এটা ছিল, আর তারপরের সেল যে ওয়েট তারপর এটা ছিল, এবং তারপরের সেলটা আসলে আমাদের কেটে দিতে হবে। সো আমরা এটা কেটে দিতে পারি, অর্থাৎ এটা কেটে দেওয়া যে কথা, উপর থেকে একটা কেটে দিলে একই কথা, কারণ আসলে টোটাল সেল এখানে দুটো থাকতে হবে। সেকেন্ড রোতে টোটাল সেল ভিজিবল সেল হচ্ছে আসলে দুইটা থাকতে হবে, কারণ এই যে একটা এই যে একটা, আর এটা আসলে উপরের জন্য দখল করে ফেলছে। তার মানে আমাদের প্রতিটা রোতে কিন্তু যদিও 4টা করে সেল আছে, কিন্তু আমাদের এটা নেসেসারি না যে সবসময় 4টা সেল লিখতে হবে। এই যে যেমন সেকেন্ড রোতে কিন্তু আমরা 2টা সেল লিখছি প্রয়োজনের জন্যই। সো এটা যদি আমরা সেভ করে আবার রান করি তাহলে আমাদের এইরকম দেখাচ্ছে। তার মানে আমাদের মোটামুটি স্ট্রাকচার চলে আসছে। সো স্ট্রাকচার যদি চলে এসে থাকে তাহলে আমরা এখন কন্টেন্টগুলো বসাতে পারি। সো এই সেকেন্ড সেলে কিন্তু আমরা আসলে অ্যাভারেজ লেখাটা বসাই দিতে পারি। সো এইখানে আমরা আসলে অ্যাভারেজ বসাই দেব, অ্যাভারেজ। তারপরে থার্ড সেলটা আমরা আসলে রেড আই বসাই দিই, রেড আইস। সো এটা যদি আমরা আসলে বসাই দিই, সরি, আমাদের আসলে প্রথম সেলে আসলে কোনো ডেটাই ছিল না। সো আমাদের আসলে অ্যাভারেজটা আসলে সেকেন্ড সেলে বসবে। সো প্রথম সেলে বসবে না, কারণ প্রথম সেলে আসলে কোনো কন্টেন্ট নাই, কন্টেন্ট এমটি। সো সেকেন্ড সেলে অ্যাভারেজ, থার্ড সেলে আসলে রেড আইস। সো এটা বসলো। এরপর হচ্ছে আমরা বাকি কাজগুলো করতে পারি। সো এখানে আমরা হাইট লিখতে পারি, হাইট, আর এখানে আমরা হোয়াইট লিখতে পারি। সো তারপরে বাকি কাজগুলো আসলে খুব সিম্পলি করে ফেলতে পারি। মেলস, তারপর হচ্ছে মেলে পর আসে 1.9, তারপর আসে আমাদের আসলে 0.003, তারপরে আসে 40%। তো একইভাবে আমাদের এইটাতে আসবে হচ্ছে ফিমেল, তারপর আসে 1.7, তারপর আসবে আমাদের 0.002, তারপর আসবে হচ্ছে 43%। তো এইটাকে যদি আমরা এখন রিফ্রেশ দিই, সুন্দর মতো করে চলে আসছে। তো প্রথমে কিন্তু আমাদের এই সেলটা খুবই ছোট ছিল, এর জায়গা অনেক ছোট ছিল, কিন্তু যেহেতু এর সেকেন্ড এই প্রথম কলামের সেকেন্ড বা থার্ড সেল এবং হচ্ছে ফোর্থ সেল, এগুলো যেটা সেটার আসলে কোনো কন্টেন্ট ছিল না, ফলে এগুলো সবার সাইজ ছোট থাকায় এটার সাইজও ছোট ছিল। এখন এগুলো হয়তো কন্টেন্ট একটু বড় হয়, কলামের উইথটা বড় হয়ে গেছে, ফলে এটাও দেখতে আসলে বড় হয়েছে। তো মোরাললেস দেখতে আসলে এটার মতো লাগতেছে। তো এখানে একটা বিষয় হচ্ছে অ্যাভারেজ লেখাটা এদের সেন্টারে চলে আসছে, বাট আমাদের আসলে একটা পাশে আছে। সো আমরা যদি
সেন্টার করতে চাই, কোনো একটা লেখাকে কোনো একটা বক্সের সেন্টার করতে চাই, সেটার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে অ্যালাইন। সো আমরা যদি অ্যালাইনটা ব্যবহার করি, তাহলে অ্যালাইন কিন্তু আসলে সেকেন্ডটাতে ব্যবহার করতে হবে। সো আমি আমি চাইলে পুরো পুরো টেবিলের জন্য আসলে অ্যালাইনটা সেট করে দিতে পারি। ফর এক্সাম্পল, পুরো টেবিলের সবাইকে আমরা মিডলে নিয়ে আসতে পারি। সো আমরা টেবিল ট্যাগের ভিতরে আমরা বলতে পারি যে অ্যালাইন, তারপরে অ্যালাইনের ভ্যালু আসলে সেন্টার বলে দিতে পারি। এটা করে যদি রিফ্রেশ দেই, তাহলে দেখা যাচ্ছে যে এটা এই ক্ষেত্রে আসলে টেবিলটাই সেন্টার হয়ে গেল, টেবিলটা আমাদের পেজের সেন্টার হয়ে গেল, আর টেক্সটগুলো আসলে হচ্ছে না। সো এলিমেন্ট টেক্সটগুলো যদি আসলে আমরা সেন্টার করতে চাই, সেটাতে আমরা ইন্ডিভিজুয়াল সেন্টার করে ফেলতে পারি। সো আমরা যদি আসলে ইন্ডিভিজুয়াল করতে চাই, অর্থাৎ এইটাকে আসলে সেন্টারের, এই বক্সের সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে শুধু অ্যালাইনটা লিখে ফেলতে পারি। সো অ্যালাইন সেন্টার, সো বলে দিলে সেটা সেন্টারে চলে আসবে। সো শুধু সেন্টার না, আমরা চাইলে কিন্তু আসলে লেফট রাইট এরকম সবই বলতে পারতাম। অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। ফর এক্সাম্পল আমি যদি এখানে রাইট দিই, তো আসলে রাইট অ্যালাইন হবে, ওই বক্সের কন্টেন্টটা ওই বক্সের রাইটে অ্যালাইন হবে। সো এরকম আমরা অ্যালাইনমেন্ট দিয়েও আসলে টেক্সটগুলোকে অ্যালাইন করে ফেলতে পারি অ্যাকর্ডিং টু ডিজাইন। সো আমরা যদি চাই যে এই টেবিলের যেমন এখানে দেখা যাচ্ছে যে টেক্সটগুলোকে একটু বোল্ড ফেস করে রাখা হয়েছে, টেক্সটগুলো বোল্ড ফেস, বাট বাকিগুলো আসলে লাইট করে রাখা হয়েছে। আসলে টেবিলের যে বোল্ড ফেস বা এগুলোকে, এই সব ক্যারেক্টারগুলোকে আসলে টেবিল হেডার বলা হয়, কারণ আমরা আসলে এই কলাম সম্পর্কিত তথ্য আসলে আমরা শুরুতে রাখি। যেমন এটা হাইট বোঝাচ্ছে এই সেলটা, এই রোটা মেলের কনসেপ্ট বোঝাচ্ছে। সো এটা যেহেতু একটা জেনারেল টার্ম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এগুলোকে হেডার হিসেবে কনসিডার করতে পারি। তো এইচটিএমএল এ হেডার এগুলো লেখার জন্য কিন্তু আমরা চাইলে H1 H2 H3 দিয়ে বোল্ড ফেস করতেই পারি বা বোল্ড ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু মোর কনভিনিয়েন্ট বা টেবিলের সাথে যায় এমন ট্যাগ আসলে TH লিখতে হবে। তো আমরা এখানে যদি আসলে TD লিখেছি, আমাদের আসলে লেখা উচিত হচ্ছে TH। তো আমি একটা TH লিখে দেখাই। সো TH, যে আগে যেটা TD লিখতাম সেটা এখন TH, অর্থাৎ টেবিল হেডার লিখতে হবে। সো টেবিল হেডার লিখলে আমাদের এইরকম ব্যাপার আসবে। এটাকে যদি আমরা এখন সেভ করে রান করি, তাহলে এই যে বোল্ড ফেস চলে আসছে লেখাগুলো। সো একইভাবে চাইলে আমরা হাইট ওয়েটকে এবং মেল ফিমেলকে আসলে বোল্ড ফেস করে রাখবো, এবং এটাই আসলে নিয়ম। তো যেগুলো টাইটেল বা যেগুলো কলামের মেইন নাম, কলামের নাম, সেগুলোকে আসলে আমরা টেবিল হেডার দিয়ে লিখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে টেবিলের। সো টেবিলের টাইটেল বলতে এটা একটা টেবিলের ক্যাপশন, এক্স্যাক্টলি ক্যাপশন ট্যাগ ইউজ করে বা ক্যাপশন এলিমেন্ট টেবিলে বিলং করে। সো আমরা চাইলে কিন্তু ক্যাপশন লিখতে পারি। সো আমাদের ডিরেক্ট ক্যাপশন লিখতে হবে। ক্যাপশনের ভিতর আসলে আমাদের নাম দিতে হবে, এ টেক্সট, মানে টেক্সট আমাদের দিতে হবে টেবিল উইথ মার্কস সেলস। আমরা এটা যদি বলে দিই এবং এটা যদি সেভ দেই, মনে রাখতে হবে আমাদের ক্যাপশন কিন্তু আসলে টেবিলের ভিতরে লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট রোর উপরে লিখলাম। সো এটা লিখলে এটা চলে আসছে। লেখাটা ইটালিক হয় নাই, এখানে কিন্তু একটু বাঁকা দেখাচ্ছে, একটু ইনক্লাইন্ড লেখাটা দেখাচ্ছে। তো সেটা করতে চাইলে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, আই হচ্ছে ইটালিক ট্যাগ। সো আই দিয়ে আমরা শুরু করতে পারি, আই দিয়ে শেষ করতে পারি। সো এটা যদি দেই, তাহলে আমাদের লেখাটা ওইরকম একটু ইটালিক দেখাবে। সো আমাদের এগেইন আমরা দেখাচ্ছি না যে বর্ডারটা কিভাবে সিঙ্গেল বর্ডার করে ফেলা হয়েছে, এটা আমরা ভবিষ্যতে একটা সময় দেখব যে কিভাবে স্টাইল ট্যাগ ইউজ করে, স্টাইল সিএসএস ইউজ করে আসলে এগুলোকে সিঙ্গেল বর্ডার করে ফেলা যায়। আপাতত আমরা এইভাবে লেআউট বা স্ট্রাকচার নিয়ে আসতে পারি। সো মনে রাখতে হবে এর ভিতর শুধু আমরা টেক্সট বসাতে পারি এমন না, আমরা চাইলে কিন্তু এখানে ইমেজ বসাতে পারতাম বা অন্যান্য জিনিসপত্র আসলে বসাইতে পারি, মানে যে কোনো এলিমেন্টই আসলে এখানে বসাইতে পারি। সো টেবিলের অ্যাকচুয়ালি বহুবিধ ব্যবহার রয়েছে ওয়েব পেজে। ফর এক্সাম্পল, বিশেষ করে স্ট্যাটিক কোনো ডিজাইন করার জন্য আসলে টেবিল প্রচুর ব্যবহার করা হয়।
যেমন আমরা যদি যেগুলো লেআউট আগে থেকে ফিক্সড করা আছে এই লেআউটটাই চলবে এরকম কিছু হয়। যেমন আমরা যখন আমাদের সিভিটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এক পাশে ছবি থাকে আর এক পাশে তাদের নাম থাকে। সো সিভির ক্ষেত্রে কিন্তু আসলে আমরা টেবিল টেবিল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা যদি একটু এক্সপ্লোর করি তো এই ওয়েবসাইটটাকে যদি আমরা দেখি যে এখানে টেবিলের ব্যবহার কোথায়, ঠিক বলা যাচ্ছে না কোথায় টেবিলের ব্যবহার আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা টেবিলের ব্যবহার দেখা যাচ্ছে যে এখানে একটা ভ্যালু রাখছে, এখানে একটা ভ্যালু রাখছে, এখানে একটা, এখানে একটা। সো এখানে নিশ্চয়ই টেবিলের ব্যবহারটা হয়েছে। যদিও এক্স্যাক্টলি টেবিলের বর্ডার গুলো আসে নাই, এগুলো সিএসএস দিয়ে আসলে চেঞ্জ করে ফেলা যায়। বাট দেখে ওভারঅল মনে হচ্ছে এটা একটা টেবিলের স্ট্রাকচার। আমরা যদি রিয়েলি ইন্সপেক্ট করে দেখি যে আসলে কি আছে, সো নাও হতে পারে, বাট এগেইন এখানে একটা টেবিল ব্যবহার করা হয়েছে। সো এখানে অনেকগুলো টেবিল রো আছে, এই যে টেবিল রো, টেবিল রো, টেবিল রো। সো এটা সবকিছু আসলে টেবিলের মধ্যে রাখা হয়েছে। একটা জিনিস এখানে অতিরিক্ত দেখা যাচ্ছে সেটা হচ্ছে টেবিল বডি। সো সাধারণত টেবিল বডির ভিতরে আসলে টেবিল টিআর গুলো লিখতে হয়। সো যে টিআর গুলো আসলে টেবিল হেডার থাকে না, সেটার ভিতরে আসলে আমি যদি একটা কনক্রিট এক্সাম্পল দেখ, সো আমাদের একটা কনভেনশন হচ্ছে যে আমরা যখন টেবিল হেডার গুলো লিখবো, হেডার গুলো আসলে আহ, আহ, একটা একটা হেডার গুলো, হেডার যে রো গুলো আছে সেগুলো আসলে একটা কন্টেইনার ভিতরে আসলে আমাদের রাখতে হয়। সেই সেই কন্টেইনারটার নাম আসলে হচ্ছে টেবিল হেডার বা টি হেড বলা হয় আর কি। সো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এটা একটা টেবিল হেডার, এটা টেবিল হেডার, এটাও হেডার। আবার এটাও আসলে ইনফ্যাক্ট আমাদের হেডারের মধ্যে রাখতে হবে, কারণ এটা বোল্ড ফেজ আছে আমাদের ফিগারে। সো এটা টেবিল হেডার, এটা টেবিল হেডার, হেডার। সো আমাদের নিয়ম হচ্ছে যে যতগুলো রো আসলে টেবিল হেডারকে নির্দেশ করে সবাইকে আসলে টেবিল হেডের মধ্যে রাখতে হবে। আর যাদের আসলে ওই টেবিল হেডারের ভ্যালু বোঝাচ্ছে তাদেরকে আসলে টেবিল বডির ভিতর রাখতে হবে, এটা আসলে হচ্ছে নিয়ম। তো এই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে এটা মাস্ট না যে আমাদের এটা করতেই হবে, বাট করাটা ভালো। ওকে, গ্রুপিং করে রাখাটা ভালো। সো এই জন্য আসলে এটা আসলে বডি লিখতে হবে, টেবিল বডি। সো আমরা এন্ডিং ট্যাগটা কেটে নিয়ে যাচ্ছি, এখানে টেবিল বডিটা লিখে দিচ্ছি। যেভাবে টেবিল হেডার আছে, টেবিল বডি আছে, একইভাবে আসলে টেবিল ফুটারও আছে। সো এটা জাস্ট সেম সেম টাইপের রো গুলোকে আসলে একটা সিঙ্গেল কন্টেইনার বা সিঙ্গেল বক্সে রাখার কনসেপ্ট থেকে আসলে এরকম করা হয়েছে। আসলে রিফ্রেশ দিলে বিশেষ কোনো আসলে চেঞ্জ আসবে না ওই টেবিল বডির জন্য অথবা আসলে টেবিল হেডারের জন্য। সো সেই বিষয়টা আসলে এখানে ছিল। সো এটা যেগুলো দেখা যাচ্ছে বা যেগুলো ভ্যালুর জন্য রাখছে সেগুলো আসলে সবই আসলে টেবিল বডির ভিতরে রাখছে। সো সো এটাই আসলে টেবিলের ব্যবহার। তো এরকম খুঁজলে হয়তো আরো এখানে টেবিলের ব্যবহার পাওয়া যাবে, যেমন এইখানে একটা টেবিলের ব্যবহার আছে, একদম স্ট্যাটিক টেবিলের ব্যবহার তারা করে রাখছে। তো এরকম আসলে অনেক টেবিলের ব্যবহার থাকবে ওয়েব পেজে। আর তাছাড়া যদি আমরা আসলে সিভিতে একটা সিভি লিখে সার্চ করি, যে এইচটিএমএল সিভি। সো সিভি লিখে সার্চ করলে হয়তো অনেক সিভির স্ট্রাকচার পাবো যেগুলো আসলে টেবিল দিয়ে করে করে ফেলা পসিবল। ফর এক্সাম্পল আমরা এইটার কথা যদি চিন্তা করি, সো বা বেটার এক্সাম্পল আমরা আসলে এইটার জন্য চিন্তা করতে পারি। সো এইটাতে যেরকমটা দেখা যাচ্ছে যে যে এইখানে আমি ঠিক জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। সো এই আমি যদি ইমেজটাকে একটু জুম করি তাহলে হয়তো দেখা যাবে যে এই যে প্রথম যে তারা ফিগারটা বানাইছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রথম একটা ইমেজ বসানো হয়েছে, ইমেজটাও গোল করা যায়, সেটাও আমরা আসলে একটা সময় দেখবো যে কিভাবে কোনো একটা এলিমেন্টকে এরকম বৃত্ত বানায় ফেলা যায়। তো এটাতে আমরা চিন্তা করি এখানে টোটাল একটা রো আছে, সেই রোতে আসলে তিনটা টেবিল ডেটা পাশাপাশি বসালে এরকম একটা সিনারিও তৈরি করে ফেলা যাবে। তারপরে হচ্ছে এইগুলোতে এইটা কিন্তু আসলে প্রথম
রোর ভিতরে আমরা আসলে রাখতে পারি, অথবা এই পুরোটুকু আর একটা নতুন টেবিলের মধ্যে রাখতে পারি, এই পুরোটুকু। তো এখানে দুটা টেবিল রাখতে পারি, উপরে একটা টেবিল তার ভিতরে একটাই রো আছে সেটা দিয়ে করে ফেলতে পারি, অথবা উপরে একটা টেবিল যার ভিতরে দুইটা রো আছে তার মধ্যে আসলে এইটা প্রথম দুইটা রোর সেল মিলে তৈরি হয়েছে, আর এটা প্রথম রো এর একটা সেল, এটা সেকেন্ড রো এর একটা সেল, আর এইটা হচ্ছে আমরা তিনটা সেল মিলেই আসলে তৈরি হয়েছে, সরি দুইটা রোর দুইটা সেল মিলে তৈরি হয়েছে, এরকম চিন্তা করতে পারি। আর এইটা আর একটা টেবিল চিন্তা করতে পারি যেখানে টোটাল চারটা কলাম চিন্তা করতে পারি, একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, টোটাল চারটা কলাম আমরা চিন্তা করতে পারি, এবং রো আসলে আমাদের আহ বোঝা যাচ্ছে রো আমরা কয়টা চিন্তা করব। তো সেই ক্ষেত্রে এই যে লেখাগুলো, এইটা একটা সেল বানানো হবে, যে সেলের মধ্যে কিন্তু আসলে তিনটা কলামকে এই এই কলামটা এই তিনটা কলাম মার্জ করলে কিন্তু এরকম একটা সেল বানানো পসিবল। সো এই স্ট্রাকচারটা কিন্তু খুব সহজে আমরা আসলে এইচটিএমএল তে করে ফেলতে পারি, এটা খুবই ইজিলি করে ফেলা যাবে। যদিও কিছু সিএসএস অ্যাপ্লাই করতে হবে এরকম এক্সাক্ট এরকম কালার এবং এরকম ডিজাইন নিয়ে আসার জন্য, বাট ওভারঅল স্ট্রাকচার আমরা এইচটিএমএল তে তৈরি করে ফেলতে পারবো। এমনকি আমরা যদি একটু ব্যাক করি, যে একটা ওয়েব পেজ যদি স্ট্যাটিক লেআউট তৈরি করতে চাই, ফর এক্সাম্পল এই ওয়েব পেজটা কিন্তু আমরা একটা টেবিল দিয়েই ডিজাইন করে ফেলতে পারি, যদিও এখানে সেটা করা হয় নাই কারণ এটা রেসপন্সিভ একটা ব্যাপার আছে। তো এই কারণে এটা সেটা করবে না বা এটা করা উচিত না, কিন্তু চাইলে আমরা সোফার যা শিখেছি সেটা দিয়ে এটা একটা ডিজাইন করে ফেলতে পারি। সো এটা একটা রো হিসাবে চিন্তা করতে পারি, টেবিল রো হিসাবে চিন্তা করতে পারি, একটা টেবিলে একটাই রো আছে এরকম চিন্তা করতে পারি। তার মধ্যে প্রতিটা সেলে আসলে অনেকগুলো আহ, বিষয় আসলে এক একটা সেলে এক একটা এরকম লিঙ্ক আমরা রেখে দিতে পারি। এইভাবে আমাদের এখানে একটা ফর্ম আছে, এখানে বাটন আছে, এরকম রেখে দিতে পারি। তারপরে আমরা নিচে আর একটা টেবিল, এই পুরোটুকু মিলে আমরা আর একটা টেবিল চিন্তা করতে পারি, যেখানে এই পুরোটুকু আসলে একটা আহ, একটা আহ, একটা সেল, এই পুরোটুকু আর একটা সেল, এই পুরোটুকু আর একটা সেল। তো এই সেলের ভিতরে আসলে আমরা আহ, আহ, বিভিন্ন লিঙ্ক বা আসলে এই সেলের ভিতরে আর একটা টেবিলই বসাইতে পারি, যে টেবিলের একটাই কলাম থাকবে, সেই কলামে অথবা এখানে একটা কলাম করা আসলে ভালো কিছু দেখাচ্ছে না, আমরা এটা লিস্ট আইটেম দিয়ে আসলে করে ফেলতে পারি। সো প্রথম এই টেবিলটার প্রথম রো এর প্রথম সেলের ভিতরে আসলে আমাদের অনেকগুলো লিস্ট আইটেম থাকবে, এইটার ভিতরে আসলে আমাদের নর্মাল যেভাবে কন্টেন্ট লিখি সেটা লিখতে পারবো, এটা থার্ড যে সেল আছে সেই সেলের ভিতরে আমরা লিখতে পারি। চাইলে এইভাবে আমরা এরকম লেআউট কিন্তু তৈরি করে ফেলতে পারি। এবং এটা আগে অনেক করা হতো, বাট এখন রেসপন্সিভ ওয়েব ডিজাইনের কারণে এগুলো আসলে ফলো করা হয় না। এটা অ্যাডভান্স কিছু টেকনিক আছে সেটার মাধ্যমে করে ফেলা হয়। বাট আমরা যদি আসলে দেখি যে প্রতিটা ওয়েব পেজে অসংখ্য এরকম টেবিলের ব্যবহার পাবো, স্ট্যাটিক হোক বা ডাইনামিক হোক, মোস্টলি স্ট্যাটিক লেআউট তৈরি করার জন্য আসলে টেবিলগুলো ব্যবহার করা হয়। তাহলে যদি আমরা রিক্যাপ করি, তাহলে আমাদের বলতে হয় যে একটা এইচটিএমএল এ আমাদের টেবিল ট্যাগ আছে, টেবিলের মধ্যে বর্ডার দিলে টেবিলটা আসবে, আমরা হেডারগুলো টেবিল হেডের মধ্যে রাখবো, আমরা চাইলে একটা ক্যাপশনও দিয়ে দিতে পারি টেবিলে। সো টেবিলে প্রতিটা রো ডিফাইন করার জন্য আমরা টিআর ব্যবহার করব, প্রতিটা ডেটার জন্য ইদার আমরা টিএইচ ব্যবহার করব যদি হেডার হয়, আর যদি বডির কন্টেন্ট হয় তাহলে টিডি ব্যবহার করে তার ভিতরে আসলে লিখবো। এখানে দুইটা টেবিলের ক্ষেত্রে যে টপিকটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিভাবে মাল্টিপল সেলকে স্প্যান করতে হয়। যদি মনে রাখতে হবে যদি একই রো বরাবর হয় তাহলে হচ্ছে আমরা কল স্প্যান ইউজ করব, একই রো বরাবর যদি আমরা দুইটা সেলকে মার্জ করতে চাই তাহলে কল স্প্যান ইউজ করব, আর একই কলাম বরাবর দুইটা সেলকে মার্জ করতে যদি চাই তাহলে আমরা আসলে রো স্প্যান ইউজ করব। এটা এতটা রিজিড না যে এখানে দুই ইউজ করতে হবে, আমরা কিন্তু মাল্টিপল সেল, চারটা পাঁচটা সেল কিন্তু একসাথে একই কলাম বরাবর তাদের মার্জ করে ফেলতে পারি। অথবা আমি চাইলে কিন্তু এরকম অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটায় সবাইকে একসাথে মার্জ করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের ফর এক্সাম্পল এই চারটাকে যদি আমি মার্জ করতে চাইতাম, একটা সেল বানাতে চাইতাম, তাহলে কিন্তু এই হাইটের মধ্যে আমাদের লিখে দিতে হইতো যে এখানে রো স্প্যান 2 এবং কল স্প্যান 2, এইভাবে লিখে দিলে আমাদের এই চারটাই কিন্তু আসলে মার্জ হয়ে যাইতো। সো এটা লিমিটেড না যে দুই লিখতে হবে বা দুইটাই করতে পারবে, আমাদের আসলে যত খুশি তত করতে পারবো যদি আমরা লজিক্যালি ঠিক থাকি। তো লজিক্যালি এই থেকে যখন আমরা চারটা সেলকে মার্জ করে ফেলবো তখন কিন্তু এই তিনটাকে কেটে দিতে হবে,
হ্যাঁ, তাইলে কিন্তু ঠিক মতো এটা রেন্ডার হবে। অনেক সময় আমরা যেটা করি যে ঠিকই আসলে আমরা মার্জ করে ফেলি, কিন্তু যাদের কেটে দেওয়া দরকার তাদের কেটে দেই না। সো প্ল্যানগুলো আগে থেকে করে ফেলতে হবে। অথবা আমরা যদি খুব ভালোভাবে চিন্তা করি তাইলে আমাদের চিন্তা করতে হবে যে প্রথম রোতে কিন্তু আমাদের এখানে 4টা সেলই থাকবে, সরি 3টা সেলই থাকবে, একটা এখানে 2টা মিলে একটা হয়েছে, এখানে একটা, 3টা সেলই থাকবে। বাট সেকেন্ড রোতে কিন্তু অনলি 2টা সেল, অর্থাৎ অনলি 2টা টিডি লিখতে হবে, কারণ প্রথম রো কিন্তু যার প্রায়োরিটি বেশি প্রথমে যে আসছে সে কিন্তু এগুলো খেয়ে ফেলছে বা দখল করে ফেলছে। সো এগুলো আসলে প্রথম রো এর অংশ। সুতরাং সেকেন্ড রোতে কিন্তু আমাদের মাত্র 2টা টেবিল সেল থাকবে, বা আসলে টিআর, সরি, টেবিল ডেটা থাকবে। এই থার্ড রো এবং ফোর্থ রোতে অ্যাজ ইট ইজ 4টা করে থাকবে আর কি। সো আশা করি টেবিল রো স্প্যান কল স্প্যান বোঝা গেছে। এবং এটা যদি আরও খুব ভালোভাবে আম, মাথায় নিয়ে আসতে হয় তাহলে কিন্তু আসলে প্রচুর লেআউট প্র্যাকটিস করতে হবে, প্রচুর লেআউট নিজেদের কোড করে করে দেখতে হবে যে আসলে আম, আমরা আসলে ঠিকমতো পারি কিনা। সো এটা এগেইন এইচটিএমএল বা কোডিং ক্লাসগুলো কিন্তু আসলে এক্স্যাক্টলি দেখে দেখে জাস্ট মনে রাখলে হবে না, এটা প্রচুর আসলে নিজে নিজে আসলে কোড করে করে দেখতে হবে, তবেই আসলে এখানে এক্সপার্টিস গ্রো করবে। থ্যাংক ইউ।